ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের। আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে, আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল এই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শটা এই দেশে? আচ্ছা বলেন তো, আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোন টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন, হাত উঠায় দেন। মানুষ না খেয়ে মরে, তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায়। আচ্ছা বলেন, আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে 10 কেজি করে গম বরাদ্দ দেয়, আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ? বলেন, পাইবেন কিছু? ব্রিজ কালভার্ট বানাবে, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে। তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ, চিড়িয়াখানা বাঘের সাথে কি করে? আর বাঘে তোর কইতেও পারে না তুই আমার গোশত মেরে খাইছিস। ওই 20 কেজি গোশতে 10 কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরে, ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায়, আর ছাল পাকলা কিছু দেয় বাঘেরে খায়। ওই আর কি। তো এই খায়া খুয়ে সারাদিন এরকম চিত্তে শুয়েই থাকে। এরপরে এই বাঘরে যদি কেউ খোঁচা মারেন, তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলজে পানি শুকিয়ে যায়। এরপরে মাঝে মাঝে ও একটু নিঃশ্বাস ছাড়ে, গর্জন দিবে কি? এই মরা বাঘ, আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয়। এরপরে সামান্য একটু আওয়াজ যখন করে, গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে, সমস্ত পোলাপান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য। এই যদি হয় মরা বাঘের গর্জন, তো জঙ্গলের আসল বাঘের গর্জনটা কেমন হয়? একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে, পাহাড় পর্যন্ত কেঁপে উঠে বাঘের গর্জনে। তো বাঘটা যখন এরকম গর্জন দিছে, ছাগলের কি অবস্থা করে? এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণপণ খালি দৌড়ায়, কাইলো দৌড়াইতে আছে। সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে। ছাগলেও দৌড়ায়, ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে। আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য, যে ঘটনাটা কি, বাঘের বাচ্চারে নিয়ে ছাগলে খেলে কেন। ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটারে ধরছে, দেখে যার বুক কাঁপতেছে। কিরে তুই দৌড়াস কেন? বাঘের বাচ্চারে জিজ্ঞাসা করে বড় বাঘ, তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই, যেন আমিও দৌড়াই। মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? এই সঙ্গ দোষে রঙ্গ ধরে। সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যেই আওয়াজ তুমি করছো, এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে আবার আওয়াজ করে। বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি, যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নেই। ও ধরে ফেলছে ঘটনাটা কোথায়, কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে, কারণটা কি? কারণ একটাই ধরে ফেলছে, ওই বাঘের বাচ্চা নিজে নিজেরে চিনে না। ও যে কি জিনিস ও নিজে জানে না, ও আত্মপরিচয় জানে না। ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দাও। আরে বলদ জানি কথাকার, আরে ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি ওর শিংয়ের মধ্যে থাকে? বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে।
বাঘের শক্তি থাকে ওর নখের মধ্যে, ওর দাঁতের মধ্যে। বাঘ যদি খাবলা মেরে কাউরে ধরছে, কামড় দিতে হবে না, খালি দুই হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া, বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে। এই জন্য বিগত দিনে একজনে কইছিল, বাঘে ধরলে ছাড় পাওয়া যায়, কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না। পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখায় দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায়, বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায়। ও নিজেরে চিনে না, নিজের আত্মপরিচয় জানে না। ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও, তাহলে আমি শিং দিয়ে ছাগলেরটাকে গুতাগুতি করুম। বলদ জানে, কথা কারো জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না, বাঘের শক্তি অন্য কোথাও। সব শক্তি ওর মধ্যে আছে, কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল ওর জানা নাই। এই জন্য আর কিছু করতে হবে না, ওরে ভিন্ন কোনো ট্রেনিং দেওয়ার দরকার নাই। একটা জিনিস শুধু ওর প্রয়োজন, সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার। ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়। পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই কয়, যা পুকুরের থেকে পানি খেয়ে আয়। এখন তো পুকুরের পানিতে নামে না, থাকছে সারা জীবন কি এর সাথে? ওর চরিত্র হচ্ছে ছাগলের মতো। ছাগল তো সহজে পুকুরের ঘাটলায় নামে না, গলায় রশি বাইন্ধে টানবেন, ওর গলা ছিঁড়ে যাবো গিয়া, কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে। ওর হয়েছে এই চরিত্র। কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে, পুকুরের ঘাটলায় পানি খেতে নামছে। পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে, পুকুরের পানির মধ্যে মুখ দিছে, দেখেই তো আটকে উঠছে, ভয় পেয়ে গেছে। বাপরে, ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে। পরে ভালো করে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে, ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায়। পরে অনেকক্ষণ ছেড়ে, আরে এটা আমারই চেহারা, এটা আমার চেহারার মতো দেখা যায়। ভালো করে তাকে দেখে, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর জিনিস। ও নিজেকে পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাব বদলে গেছে। পানি পুনি খায়া এখন যখন বুক ফুলে আইতেছে, ডরায় না। বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে। ওরে জিগা কিছু দেখছস? কয় হ্যাঁ ওস্তাদ দেখছি। এখন সাহস নিয়ে কথা কয়, কি দেখছস? কয় ওস্তাদ নিজের চেহারাটা দেখলাম। কি দেখলি? তোর চেহারা ছাগলের মতো। না ওস্তাদ, আমার চেহারা তো ছাগলের মতো না, আমার চেহারা বস্তমার মতো। বস্তমার মতো আমার চেহারা? এবার বড় বাঘে কইছে, হ্যাঁ এবার লাইনে আইছিস তুই, দেখ তোর চেহারা হলো আমার মতো। অর্থাৎ আমি আর তুই, আমরা হলাম স্বজাতি, এক জাতি। আমরা ছাগলের জাত না, আমরা হলাম বাঘের জাত।